হ্যালো বন্ধুরা, আমি একজন ড্রোন পাইলট ওয়েস্ট বেঙ্গল থেকে। এটা আমার সেকেন্ড ভিডিও ড্রোনের ওপরে। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ভিডিও ড্রোনের ওপরে রয়েছে, দেখতে পারবো ওখানে। তো এটা অ্যাকচুয়ালি আমার একজন সাবস্ক্রাইবার, একটাই সাবস্ক্রাইবার, তো তার রিকোয়েস্টে তাকে এই ভিডিওটা বানানো। অ্যাকচুয়ালি অনেকের এটা কোশ্চেন ছিল, আমি যখন ড্রোন পাইলট হই তখন আমার এটা কোশ্চেন ছিল যে কী করে কী করা যায়, কী করে কী করতে হয়, প্রসেসিংটা কী থাকে, কীভাবে স্টার্ট করতে হয়, কোনো মানে সঠিক বেঠিকটা জানা, অথেন্টিকেশন করা, অ্যাকচুয়ালি যেখানে শিখবো সেটা অথেন্টিক কিনা, কতটা কী হবে না হবে, ইন ফিউচার কী হবে, তারপরে এর নেটওয়ার্ক কোনো স্টেবল ক্রিকেট আছে কিনা, বা কীরকম খরচা, কীরকম ইনকাম হতে পারে, এর ফিউচার কী কী হতে পারে। তো সেগুলো এরকম যেটা একটা নতুন নিউ কামারে যেটা একটা দিয়ে থাকে সেরকম সমস্ত কোয়ারিজগুলো আমার ছিল, আর সেই সমস্ত কোয়ারিজ নিয়ে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইয়ে করো। তো যাই হোক, তো অ্যাকচুয়ালি আমার ড্রোন পাইলট লাইসেন্সটা হচ্ছে স্মল ক্যাটাগরি। তো আমি করেছিলাম চেন্নাই থেকে। তো তোমরা যারা ড্রোন পাইলট হতে চাও, বা ড্রোন ইনস্ট্রাক্টর হতে চাও, বা ড্রোন নিয়ে কোনো কিছু করতে চাও, যেমন হচ্ছে ড্রোন টেকনিশিয়ান, ড্রোন ডেভেলপার, বা ড্রোনের যে সফটওয়্যার আছে সফটওয়্যারের ডেভেলপিংয়ের কাজ, বা এরিয়াল ম্যাপিং, মানে এরিয়াল ম্যাপিং সার্ভে করা, 3D ম্যাপিং, তো এইগুলো যদি যারা করতে চাও তো তারাও শিখতে পারো এটা নিয়ে। কারণ এইগুলো নিয়ে আস্তে আস্তে করে জিনিসটা গ্রো হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। এগুলো ইন্ডিয়ার বাইরে আগে থেকে রয়েছে, কিন্তু ইন্ডিয়াতে অতটা ছিল না। আস্তে আস্তে জিনিসগুলোর সম্বন্ধে মানুষ জানছে, বাড়ছে এবং শেখার চেষ্টা করছে, শিখছে, এবং তার সাথে সাথে তাল মিলিয়ে বাড়ছে ফেক এবং ফ্রড লোকেদের মানে কোয়ান্টিটি। তো অনেক এরকম হচ্ছে যে তারা ড্রোন পাইলট হওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছে, দিচ্ছে, অনেকে টাকা দিচ্ছে, কিন্তু ফ্রড হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি আগে থেকে বারবার করে বলে দেবো যে যেখান থেকে তোমরা ড্রোন পাইলট লাইসেন্স করতে চাও, মানে যে ইনস্টিটিউট সম্বন্ধে, সেই ইনস্টিটিউট সম্বন্ধে জানো। আর সেটা জানার জন্য তোমরা চলে যাবে ডিজিটাল স্কাই ওয়েবসাইটে। আমি দিয়ে দেবো এখানে, তো ডিজিটাল স্কাই ওয়েবসাইটটা একটা স্ক্রিনশট দিয়ে দেবো, আর লিঙ্কটাও দিয়ে দেবো নিচে। তো সেখানে তোমরা আর কি সেখান থেকে যেতে পারবে, অথবা ডাইরেক্ট গুগলে যদি সার্চ করো ডিজিটাল স্কাই, সেটাতে চলে যাবে। এখানে গিয়ে দেখতে হবে। আপাতত লাস্ট অবধি আমি দেখেছিলাম দুদিন আগে 94টা আরপিটিও, মানে রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশন আছে। তো এখন বেড়েছে কিনা আমি জানি না, তবে আমার যত নলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে একটাও নেই, ঠিক আছে। তো বেশি যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার তামিলনাড়ুতে আছে, মহারাষ্ট্রে আছে, ইউপিতে আছে, গুজরাটে আছে, আর অন্যান্য কিছু স্টেটে আছে, যেমন ব্যাঙ্গালোরে আছে, আর কয়টা স্টেটে হয়েছে। আর নর্থ ইস্টের মধ্যে আই গেস শুধু আসামে মনে হয় দুটো আছে, একটা অ্যামট্রন, আর একটা নতুন হয়েছে যেটা হচ্ছে গুয়াহাটিতে। এবার আসি ওয়েস্ট বেঙ্গলে, একটা তুমি দেখতে পারো যদি গুগলে সার্চ করো, সেটা একটা লিঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে তোমার কলকাতা আইআইএম। কলকাতা আইআইএমের সাথে অ্যামট্রন যেটা আছে আসামের গুয়াহাটিতে, আসাম গভর্নমেন্টের, তো তার সাথে একটা মানে কাইন্ড অফ কোলাবোরেশন বা একটা টাই আপ বলতে পারো, যার সাথে এখান থেকে জিনিসটা ওখানে হচ্ছে। মানে তুমি সাপোজ ধরো তুমি এখানে কোর্স করতে চাইছো, আর তুমি মানে তোমার ওখানে গিয়ে থেকে কোর্স করাটা পসিবল না, তো তুমি এখান থেকে হাফ কোর্স এখান থেকে করতে পারো, হাফ কোর্স ওখানে। বাট সেটা তোমার শুধু এখানে শুধু থিওরিটা হবে, অনলাইন ক্লাসেসগুলো হবে শুধু, তুমি সিমুলেশন এখানে করতে পারবে। বাট প্র্যাকটিক্যালি ড্রোন যদি ফ্লাই করতে হয় সেটার জন্য এখানে কিছু নেই। সেটা আমাকে যেতে হবে আসামে গুয়াহাটিতে। ওখানে মনে হয় 2-3 দিনের ক্লাস থাকবে তোমার প্র্যাকটিক্যালটা, তো তখন গিয়ে করাতে পারবে। বাট এখান থেকে তুমি ওটা হবে না, প্র্যাকটিক্যালটা এখানে হবে না ওয়েস্ট বেঙ্গলে, কারণ কোনো আরপিটিও নেই। তো এরপরে যেটা আসছে সেটা হয়তো আমার খোঁজা হয়ে গেল তুমি কোন আরপিটিওতে করবে। আমি করেছিলাম, যদি আমারটা জানতে চান, আমি করেছিলাম চেন্নাই থেকে, মানে তামিলনাড়ু চেন্নাই থেকে গারুড়ে এরোস্পেস, ঠিক আছে।
তো ওখান থেকে আমি করেছিলাম, আমার দাম কম খরচা পড়েছিল, খরচাটা দাম বলেই দিচ্ছি। তো ওখান থেকে আমার পড়েছিল তোমার অ্যাপ্রক্স কোর্সের ফিস ছিল, কস্ট ছিল তোমার 24,999, বা 25,000। আর ওখানে অ্যাকোমোডেশনও বলতে তুমি ওখানে ওদের হোস্টেলে, ওটা একটা কলেজের মধ্যে আসছে, আগ্নি কলেজ অফ টেকনোলজি, ওই কলেজের মধ্যেই ওদের অফিসটা অ্যাকচুয়ালি গারুড়া। তো সেখানে যেহেতু আছে, তো সেহেতু তুমি ওখানকারের যে হোস্টেল আছে কলেজের, সেইখানে তুমি মেস আছে যেটা, সেখানে তুমি থাকতে পারবে, ঠিক আছে? মানে মেসটাই তুমি থাকতে পারবে, ঠিক আছে? মানে একদম খাওয়া দাওয়া করতে পারবে, তার জন্য পার ডে 500 টাকা করে চার্জ পড়বে। এইবার ওটা তুমি ওটা করতে পারো। আদারওয়াইজ তোমার আশেপাশে তুমি কোনো হোটেল দেখতে পারো, বাট হোটেলটা একটু দূরত্বেই আছে ওখানে, মানে তুমি একটু তোমাকে চেক করতে হবে। আর একটা জিনিস, তোমার ওখানে কি প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যেটা আমার হয়েছিল, ওখানে কিন্তু কোনো হিন্দি নেই, হয় ইংলিশ, আদারওয়াইজ তামিল। তো বাঙালিদের জন্য একটু অসুবিধা, যেহেতু আমার নিজেরটা অসুবিধা হয়েছে, সবার না হতে পারে, বাট আমার একটা হয়েছিল। ওরা বেসিক্যালি ওরা ফার্স্টে বলে যে তামিল আর ইংলিশটাই থাকবে, বাট মেনলি জিনিসটা যেটা থাকে, যেহেতু আমার সময় কী ছিল যে পার্টিকুলারলি আমি ছিলাম যে হচ্ছে একেবারে আউটসাইডের ছিলাম। বাকি যারা এসেছিলো তারা হচ্ছে কেউ কেরালা থেকে এসেছিলো, কেউ চেন্নাইয়ের মধ্যে থাকতো, আশেপাশে থাকতো, বিভিন্ন আশেপাশ থেকেই অলমোস্ট এসেছিলো। তো তার জন্য ক্লাসের মধ্যে আমি একজন ছিল যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে বা এরকম একটা স্টেট থেকে এসছে। তো সেখানে যেখানে হচ্ছে তোমার হিন্দি বা হিন্দিটাকে ভ্যালু দেওয়া হয়, বা এবার ওখানে তামিল বা ওখানে জিনিসটা ওখানকার মানে ওই সাউথ নর্থ মানে সাউথ ইন্ডিয়ার যে স্টেটগুলো থেকে তারা ওখানে এসেছিলো, তাদের কাছে ওটা নর্মাল, কিন্তু আমাদের কাছে এটা একটু কঠিন। তো সেই অর্থে ইংলিশটাতে আমাকে ক্লাস করতে হয়েছিল। তো তোমরা যদি ওটাতে করতে চাও তো করতে পারো, তো অসুবিধা আশা করছি হবে না। আর তোমাকে আমার যে ওখান থেকে যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছিল, তার জন্য একটা ভিডিও আছে, আগের ভিডিওটা আমি দেখতে পেয়ে যাবে তোমরা, যে কী কী দেওয়া হয়েছিল ওখান থেকে। আর তুমি যদি অন্যান্য স্টেট থেকে করতে চাও, যেখানে হিন্দি রয়েছে, তো সেই তুমি অন্য স্টেটে দেখতে পারো, করতে পারো, সেখান থেকে কোনো অসুবিধা নেই। আমাকে যে প্রাইসটা, এটা আমি তোমার খুঁজেছিলাম, এটা হচ্ছে সবথেকে কম ছিল স্মল ক্যাটাগরির জন্য। এবার বাকি স্টেটে সবগুলোর আমি খোঁজ করিনি, তো সবগুলোর প্রাইস আমি বলতে পারবো না। কিছু কিছু খোঁজ করেছিলাম, যেমন হচ্ছে ড্রোন ডেস্টিনেশন, ইগলুয়া, অ্যামট্রন, এগুলো আমি খোঁজ করেছিলাম তখন। তো এগুলো একটু তখনকার সময় তো কস্টলি লেগেছিলো। তো অ্যাকচুয়ালি এগুলো এখনও কিছুটা কস্টলি, কিন্তু আমি বলবো যে ল্যাঙ্গুয়েজটার একটা যদি ব্যারিয়ার না হয়, তাহলে তোমার জন্য গারুড়া ঠিক আছে। আদার্স যদি ল্যাঙ্গুয়েজ যদি ব্যারিয়ার হয়, তাহলে আমি বলবো যে এমন জায়গায় যাও যেখানে তুমি মানে তোমার জন্য ল্যাঙ্গুয়েজটাতে কোনো ইস্যু হবে না, ভালো করে বুঝতে হবে, ভালো করে শিখতে পারবে, কারণ শেখাটা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার তুমি যেহেতু একটা পাইলট হচ্ছ, যে ডিজিসিএ সার্টিফাইড হচ্ছে, মানে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তো সেটা নিয়ে যখন তুমি একটা পাইলট লাইসেন্স পাচ্ছ, যেখানে হচ্ছে তোমার ডিজিসিএ থেকে দেওয়া হচ্ছে যেহেতু, তো সেহেতু সেই লাইসেন্সটার একটা ভ্যালু আছে। আর সেটা সম্বন্ধে তোমার যে 2021-এর যে ড্রোন গাইডলাইন আছে, তার ওপর ডিপেন্ড করে অনেক জিনিস রয়েছে ওখানে। তো সেগুলো আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর প্র্যাকটিক্যাল লাইফে ওটাকে ইউজ হবে। যেমন হচ্ছে ধরো ডাকতেই থাকবে, যেমন হচ্ছে ধরো রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, এটা তুমি গুগল থেকেও দেখতে পারবে। তো আমি তোমাকে একটা ফটো দিয়ে দেবো, এখানে দেখতে পেয়ে যাবে। রেড জোন হচ্ছে নো ফ্লাই জোন অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে তোমার হচ্ছে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এই সমস্ত, বা রাজভবন, এই সমস্ত অফিসগুলো, বা হচ্ছে এয়ারপোর্ট, এই সমস্ত যেগুলো হচ্ছে মানে খুব সেন্সিটিভ এরিয়া, তো সেগুলো হচ্ছে মানে নো ফ্লাই জোনের মধ্যে আসে, রেড জোনের মধ্যে আসে। তো কিছু প্রসেস আছে যেটাতে এখানে তুমি ওড়াতে পারবে, কিন্তু আমার মতে এই সমস্ত জায়গা থেকে যতটা অ্যাভয়েড করা যায় তত ভালো। কারণ হচ্ছে এই সমস্ত জায়গা হচ্ছে, যেহেতু আমাদের ড্রোন জিনিসটা ইন্ডিয়াতে নতুন এসছে আর গাইডলাইন নতুন তৈরি হয়েছে, সেহেতু আমি বলবো যতটা এখান থেকে তুমি অ্যাভয়েড করতে পারবে এই জিনিসগুলো, মানে রেড জোনটাকে যতটা অ্যাভয়েড করতে হবে তত ভালো। কারণ হচ্ছে পুলিশ একটা ফ্যাক্টর তো আছেই, তারপর হচ্ছে এয়ারফোর্স অথরিটির একটা ফ্যাক্টর আছে, ইটিসি, তারপর তোমার এয়ারফোর্স রয়েছে। তো আমি বলবো যে রেড জোনটাকে চেষ্টা করো যতটা রিস্ক না নেওয়ার, ওটাকে নো ফ্লাই জোনই বলা হয়। তো ওটাতে ড্রোন, কমার্শিয়াল ড্রোন বা এরকম ক্ষেত্রে যতটা মানে অ্যাভয়েড করা যায় সব থেকে ভালো আমার মনে হয়। উচিতই নয়, কারণ কোথা থেকে কী যদি ওরা কিছু হয়ে যায়, মানে ঝামেলা টামেলা, তারপরে তোমার একটা ফাইন লেগে যাবে, ভালো মতো একটা অ্যামাউন্টের, বড় অ্যামাউন্টের ফাইন লেগে যাবে, ড্রোনের কস্ট থেকে একটা ফাইন লেগে যাবে, ঠিক আছে? তো এমনি আই গেস আমার ফাইনটা ঠিক মনে নেই, তো 40-50 হাজার টাকা আমার ফাইন আছে।
যদি ফাইন হয়, তারপরে তোমার লাইসেন্সও ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে, ইনফ্যাক্ট জেলও হয়ে যেতে পারে। তো সেই জন্য নো ফ্লাই জোনকে আমি বলবো যে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে, যদি মানে করতেই হয় একদম, তাহলে ভালো মতো একদম পুরো অথরিটি পারমিশন নিয়ে সব কিছু নিয়ে করো। আদারওয়াইজ মানে খুব বুঝে রেড জোন থেকে অ্যাভয়েড করে পারলে ইয়েলো জোনে বা গ্রিন জোনে করো। ইয়েলো জোনে তোমার 200 ফিট অবধি ফ্লাই করতে পারবে, আর গ্রিন জোন তোমার অসুবিধা নেই, ফ্রি টু ফ্লাই। তো আমি বলবো যে ইয়েলো জোন বা গ্রিন জোনে তুমি ফ্লাই করো, কোনো অসুবিধা নেই, বাট রেড জোন থেকে অ্যাভয়েড করো, ঠিক আছে? রেড জোন থেকে মানে স্ট্রিক্টলি অ্যাভয়েড করো জায়গাটাকে। তো আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। তো জানোই যে আমাদের ড্রোনের যেটা আছে সেটা হচ্ছে তোমার 5টা ক্যাটাগরি ভাগ করা হয়েছে: মাইক্রো ক্যাটাগরি, স্মল ক্যাটাগরি, তোমার মিডিয়াম ক্যাটাগরি, লার্জ ক্যাটাগরি। আর তারপরে সব থেকে যেটা রয়েছে তোমার ন্যানোর মধ্যে আসছে। তো ন্যানোটা ঠিক আছে অত, তো ওটা হচ্ছে সমস্ত 249 গ্রামসের নিচে যেগুলো সেগুলো। তো মাইক্রো ক্যাটাগরি যেটা আছে সেটা 249 গ্রামস থেকে 2 কেজি অবধি। তারপর আসছে 2 কেজি থেকে 25 কেজি, যেটা হচ্ছে আমার লাইসেন্স আছে। যেটা হচ্ছে আমার স্মল ক্যাটাগরি, যেটা হচ্ছে তোমার এগ্রিকালচার ড্রোন যেটা ইউজ হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় এগ্রিকালচারের জন্য স্প্রে করার জন্য তো ইউজ হচ্ছে, সেইখানে এটা হচ্ছে স্মল ক্যাটাগরি। তারপর আসছে মিডিয়াম ক্যাটাগরি। মিডিয়াম ক্যাটাগরির মধ্যে আমাদের ভারতে এখনও সেইভাবে পারমিশন হয়নি। আমাদের হচ্ছে 50 কেজি অবধি পারমিশন আমাদের ইন্ডিয়াতে রয়েছে। তোমার মিডিয়াম ক্যাটাগরিতে 150 কেজি অবধি এখনও পারমিশন হয়নি। তো কিছু কিছু ইনস্টিটিউট করাচ্ছে, কিছু কিছু ইনস্টিটিউট করছে, তো বলছে কিছু জিনিস করাচ্ছে, ওটা 50 কেজি অবধিই করাচ্ছে। তার মধ্যে আমি বলেছি একটা অ্যামট্রন রয়েছে, একটা গারুড়া রয়েছে, আর মোস্ট প্রবাবলি ড্রোন ডেস্টিনেশনে একটা কোনো একটা স্টেটে মনে হয় হচ্ছে মোস্ট প্রবাবলি, এটা তোমাদের খোঁজ করে নিতে হবে। বাট মিডিয়াম ক্যাটাগরি যাওয়ার আগে তোমাকে মিনিমাম স্মল ক্যাটাগরি তোমার থাকতে হবে, ড্রোন লাইসেন্স থাকতে হবে। এবার তোমাদের বলে দিই ক্রাইটেরিয়াটা কী, কোয়ালিফিকেশান কী কী লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দিই, বলতে ভুলে গেছিলাম। তো তার জন্য মিনিমাম লাগবে তোমার হচ্ছে 10 পাস। 10 পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে লাগবে তোমার গভর্নমেন্টের মানে কিছু ডকুমেন্ট, যেমন হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টটা নিয়ে কিছু ইনস্টিটিউট পাসপোর্ট চাইছে, কিছু ইনস্টিটিউট পাসপোর্ট চাইছে না। তো আমি বলবো পাসপোর্টটা করে রাখাটা বেটার, ইন ফিউচার তোমার কাজে লাগবে। আর তোমার পাসপোর্টের জন্য তোমার বেশি খরচাও লাগে না, 1,500 টাকা মতো পাসপোর্টে লাগে, এটা অনলাইনেই হয়ে যায় এখনকার দিনে, আমি নিজে অনলাইনে করেছি। তারপরে আসছে তোমার আহ, এ আধার কার্ড। আধার কার্ডে তোমার ফোন নাম্বার আর ইমেল আইডি একদম মাস্ট, এটা যেন লিঙ্ক থাকেই। ইমেল আইডিটাকে মাস্ট একদম লিঙ্ক করতে হবে, যেটা তোমার অফিসিয়াল ইমেল আইডি সেটাকে লিঙ্ক যেন একদম কতটা কিন্তু ম্যান্ডেটারি একদম। ইমেল আইডি আর ফোন নাম্বার তো করবেই করবে, আর ইমেল আইডিও করবে, এই কারণের জন্য ইমেল আইডিটা মাস্ট আমার লিঙ্ক করা আধার কার্ডের সাথে। আর বাকি তোমার যা ডকুমেন্ট, তোমার যা সার্টিফিকেট আছে সব আছে, কোনো অসুবিধা নেই। তুমি যত হাই কোয়ালিফাইড হবে, মানে হাইলি কোয়ালিফিকেশান থাকবে তোমার, তাদের তোমার সুবিধেই হবে ইন ফিউচার। আর মিনিমাম তোমার 10 পাস ওটা। আর তুমি যদি ড্রোন পাইলট হতে চাও তো অসুবিধা নেই, যদি তুমি ড্রোন ট্রেনার হতে চাও তাহলে তোমার গ্র্যাজুয়েশনটা মিনিমাম কোয়ালিফিকেশান হয়ে যাবে। তখন তোমাকে একটু, ওটা হচ্ছে কোর্সটা একটু অন্যরকম, তো ওটা একটু অন্যরকম টাইমের থাকে, ওটার চার্জটা সমস্ত কিছু অন্যরকম থাকে। যদি একটা ট্রেনার হবে তো তার স্যালারিও বেশি থাকে, সব কিছু আলাদা থাকে, কিন্তু তার জন্য ওই গ্র্যাজুয়েশনটা মিনিমাম তোমার থাকতে হবে। সেকেন্ড নেক্সট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কদিনের কোর্স। দেখো কোর্সের টাইম হচ্ছে তোমার খুব সামান্য থাকে, 10 দিন এর মধ্যে কমপ্লিট হয়ে যায়, কিন্তু তোমার লাইসেন্সটা শো হতে মানে আসতে তোমার আপলোড হতে টাইম লেগে যায়, 1 মাসের কাছাকাছি লেগে যায়। আর তোমার সার্টিফিকেট ওরা দিয়ে দেবে, লাইসেন্সটা তুমি অনলাইনে দেখতে পেয়ে যাবে, তোমার লাইসেন্স নাম্বার, ইউএন নাম্বার তুমি দেখতে পেয়ে যাবে ওখানে। আর ইউআইএন নাম্বার, আর হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার যেটা, তো সেটা তুমি ওখানে দেখতে পেয়ে যাবে। তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে তোমার ওখান থেকে মানে ডিটেলস কেটে ওয়েবসাইটের মধ্যে নামটা শো হয়ে যাবে, তোমার তুমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমার এই কপি, সফট কপিটা। এই ড্রোন লাইসেন্সে কোনো ফিজিক্যাল বা কোনো কারের মতো বা আমাদের ড্রাইভিং লাইসেন্সের মতো, কারের ড্রাইভিং লাইসেন্স, বাইকের লাইসেন্সের মতো ওরকম কিছু হয় না। এটা ভ্যালিডিটি তোমার 10 বছর থাকে, 10 বছর বাদে এটাকে আবার রিনিউ করতে হবে। তো সেটার এখন কোনো প্রসেস
নেই, কারণ জিনিসটা এখনও 10 বছরের কাছে পৌঁছোয়নি। 2021 এটা হয়েছে, তো এখন তো জাস্ট এটা হয়ে হচ্ছে। তো সেটা আমার প্রসেসটা কোনো নলেজ নেই যে আবার লাইসেন্স করার জন্য, রিনিউ করার জন্য আবার পরীক্ষা দিয়ে ড্রোন লাইসেন্স করতে হবে না, কোনোভাবে কোনো করা যাবে কি না। তো যাই হোক, আর রয়েছে হচ্ছে তুমি মানে ফিউচার সম্বন্ধে। তো এই ফিউচারে তুমি যদি এটাকে নিয়ে এগোতে চাও, তো এটার জন্য অনেক নতুন নতুন রাস্তা খুলছে, যেমন হচ্ছে সার্ভের জন্য 3D ম্যাপিং, যেগুলো আমি আগে বললাম তোমার। তারপর হচ্ছে তোমার এগ্রিকালচারের জন্য, যেমন হচ্ছে মানে স্প্রে করার জন্য ইউরিয়া, ডিএপি, এগুলো ক্ষেতের মধ্যে স্প্রে করা দেওয়ার জন্য। তো এগুলো না রাস্তা রাস্তা খুলছে রাস্তা। তো সেগুলোর জন্য লোকও দরকার, আর ড্রোন পাইলটও দরকার। তো এখন মোটামুটি 10,000 মতো ড্রোন পাইলট রয়েছে। আমি যখন শুরু করেছিলাম তখন 5,000-এর কাছাকাছি মতো ড্রোন পাইলট ছিল। আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো জানোই যে বলছে যে ড্রোন দিদি, ড্রোন পাইলট তো নেবে, গভর্নমেন্ট নিজেই অ্যাবজর্ব করবে। 2024-এর মধ্যে 1,00,000 মতো ড্রোন পাইলট গভর্নমেন্ট নিজেই বলেছিল অ্যাবজর্ব করবে। তো সেখানে জিনিসটা গভর্নমেন্টও এখন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্টেটেও সেটাতে অনেক কিছু হেল্প করা হচ্ছে। কন্ট্রাক্টে জব আসছে বিভিন্ন জায়গাতে, তারপর তোমার পার্মানেন্ট জব আসছে ড্রোন পাইলটের। তো এগুলো হচ্ছে খুব মানে আস্তে আস্তে করে বাড়ছে আমাদের ইন্ডিয়াতে, যেগুলো আগে ফরেন কান্ট্রিতে ছিল, আমাদের ইন্ডিয়াতে আস্তে আস্তে জিনিসগুলো বাড়ছে। আর হচ্ছে তোমার এগুলো স্যালারি, এবার স্যালারি তোমার ডিপেন্ড করছে। তুমি জানো যে কন্ট্রাক্টে তোমার স্যালারি বেশি থাকে, আর পারমানেন্টের সাথে স্যালারিটা কম থাকে। তো সেটা আবার ডিপেন্ড করছে তোমার কোম্পানির ওপর। কেউ 18-20 হাজার, 22 হাজার দিয়ে দিচ্ছে, তার সাথে অ্যাকোমোডেশন দিয়ে দিচ্ছে। আবার কেউ তার থেকে বেশি দিচ্ছে, আর সেটা তোমার ডিপেন্ড করছে এর ওপর। কন্ট্রাক্টে হলে তুমি 25-30 হাজার টাকা করে স্যালারি পেয়ে যাবে, অসুবিধা হবে না। তো আর যেরকম কন্ট্রাক্ট হবে তার উপর বেশি। আর তোমার জানার মতো রয়েছে হচ্ছে তোমার যদি ড্রোন তোমরা কিনতে চাও তো কিনতে পারো। যদি মানে ডিজিআই ড্রোন কিনতে চাও, যেহেতু আমাদের কোনো ইন্ডিয়াতে কোনো অফিসিয়াল স্টোর নেই ওদের, তো বিভিন্ন জায়গায় তোমরা কিনতে পারো। মানে ডিস্ট্রিবিউটার ওরকম কিছুই নেই ইন্ডিয়াতে। তো সেদিন বাইরে থেকে আনাতে চাও, যদি আমাদের কোনো কন্ট্যাক্ট থাকে ভালো মতো ট্রাস্টেড, তবে করতে চাও। নাহলে কিন্তু খুব ফ্রড হচ্ছে এটা নিয়েও, টাকা দিচ্ছে, ভুলভাল জিনিস আসছে। আর কোন ড্রোনটা তোমরা কিনতে চাও বা কী করতে চাও সেটা যদি জানতে চাও তো বলো, আমি সেটাতেও তোমাদের হেল্প করে দেবো। যতটা আমার নলেজ আছে সেটা থেকে আমি হেল্প করে দেবো। আর নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি ড্রোন পাইলট লাইসেন্সটা করেছিলাম অক্টোবরে আগের বছর। তারপরে আমি একটা সুযোগ পাই একটা কোম্পানিতে, সেটা থেকে আমি চলে যাই ইউপিতে। অ্যান্ড ইউপি থেকে সেখানে আমি 2 মাস ওখানে কন্ট্রাক্টে ছিলাম। তো মোটামুটি ওখানে আমার ডেমনস্ট্রেশনের কাজ ছিল। তো সেখানে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ডেমনস্ট্রেট করতে হতো ড্রোন চালিয়ে, স্প্রে করে, যে কীভাবে কীভাবে ড্রোন মানে স্প্রে করে কতটাই হয়, কী হয়, কেমনভাবে হচ্ছে, সমস্ত কিছু ডেমনস্ট্রেট করাচ্ছিলাম আমি। তো সেরকমই আমি করেওছিলাম। তো এমন নয় যে কাজ নেই, কাজ আছে। তোমাকে একটু খোঁজাখুঁজি করতে হবে, বিভিন্ন জায়গাতে একটু খোঁজ করতে হবে, কিন্তু আগে একটু জেনে নেবে, নলেজটা একবার করে নেবে সম্বন্ধে। যেখানে কাজ করতে হচ্ছে সেই কোম্পানির ব্যাপারে, যে জায়গাতে যাচ্ছে সেই জায়গার ব্যাপারে একটু জেনে নেবে, টাকা পয়সার ব্যাপারে সব কিছু জেনে নিয়ে একদম ফুল কনফিডেন্স নিয়ে কাজটা করবে। কারণ যদি কোনো কেউ তো ফ্রড হচ্ছে খুব বেশি পরিমাণে চারদিকে, এটা নিয়ে খুব বেশি ফ্রড হচ্ছে। ড্রোন কেনার জন্য, ড্রোন লাইসেন্সের জন্য অনেক জায়গায় সার্টিফিকেট বলছে, লোকে করতে যাচ্ছে, পরে জানতে পারছে সার্টিফিকেট আর লাইসেন্সের লোকে মানে বুঝতে পারছে না। ওরা এই ট্রিকটাকে ইউজ করে অনেকে কোর্স করতে যাচ্ছে সার্টিফিকেট, যেটা খুব কম খরচে হয়ে যাচ্ছে। পরে জানতে পারছে এই সার্টিফিকেটের অ্যাকচুয়াল যে ড্রোন ফ্লাই করার যে ভ্যালু সেটা নেই। তো এটা তোমার শুধু সার্টিফিকেটটাই হচ্ছে, লাইসেন্স কিন্তু এটা হচ্ছে না। তো ডিফারেন্স আছে। এটা তুমি সার্টিফিকেট, তুমি যে ড্রোন নিয়ে নাড়াচাড়া করবে বা সেটা ড্রোনের ওপরে যদি কাজ করছো বা ড্রোন সেটার উপরে সার্টিফিকেট পাচ্ছ তুমি ইনস্টিটিউট থেকে। কিন্তু তোমার লাইসেন্স যদি তুমি ড্রোন চালাতে পারবে সারা ভারতে, সেই লাইসেন্স তুমি কিন্তু পাচ্ছ না। তো সেখানে সার্টিফিকেট নাড়াচাড়া ছিল, ভুল বললাম। তো অনেক জায়গায় সার্টিফিকেট দিচ্ছে যে তুমি যে কাজটা করছো, মানে ড্রোনটা ধরো তৈরি করছো বা ড্রোন রিপেয়ার করে, তার উপরে সার্টিফিকেটটা আসছে। আর লাইসেন্সটা কিন্তু একমাত্র ডিজিটাল স্কাইয়ের যেখানে আরপিটিও আছে সেখান থেকে তুমি লাইসেন্স পাবে।
তো এখানেই একটা ওইখানেই তোমার লিস্ট আছে, আর কোনো জায়গার লিস্টে তুমি ভরসা করবে না। ওইখানে যতগুলো লিস্ট শো করবে, যতজন ইনস্টিটিউটের নাম শো করবে আর পিডিএফ শো করবে, সেগুলোই একমাত্র অথেন্টিক। আর কারোর প্রতি কোনো ইনস্টিটিউট যেখানেই যা তো দেখা, ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় দেখা, ওটাতে করবে না, ভরসা করবে না। যতক্ষণ না ওখানে শো হচ্ছে ডিটেলস গাই ওয়েবসাইটে, ততক্ষণ ভরসা করবে না। তো সেখান থেকেই করবে, সেখানেই করবে জিনিসটা। আর হচ্ছে ওখান থেকে তোমরা সব কিছু জানতে পেরে যাবে। ওখানে ইনস্টিটিউট সামনে তার লোকেশান, কারণ তোমরা কল করে জানতে পারবে কীরকম সে শেখায় না শেখায়, সব কিছু জেনে যাবে। তো তুমি ড্রোন ডেস্টিনেশন আছে, ইগলু আছে, এগুলো তুমি করতে দেখতে পারো। তারপরে তোমার আরও তো সব রয়েছে, বিহারে মানে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির একটা এতে করানো হচ্ছে, অনেক জায়গাতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল আপাতত যেটা বললাম সেটাই রয়েছে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু কোয়ারিজ থাকে, তো সেগুলো সম্বন্ধে তুমি আমাকে কোশ্চেন করতে পারো, নিচে কমেন্টসে বলতে পারো, আমি তার আনসার দিয়ে দেবো। আজকের জন্য এখানেই ভিডিওটা স্টপ করছি, বৃষ্টি এসে গেছে। যাই হোক, সবাই ভোট দাও, প্রত্যেকে ভোট দাও, ভালো করে ভোট দাও, সাবধানে যেও, তাড়াতাড়ি যেও ভোট দিতে। আর সবাই ভালো থেকো, টাটা।